মা বাবাকে আমি আর ফোন দিয়ে বলতে পারি নাই। আমি ঋণ করে একটা মাল নিয়ে আসি, 6 মাস পর 1 বছর পর আমি এই কাজের অর্ডার পাই। সেই দিনের টাকা আমি কীভাবে দেবো? বাচ্চা ভাড়া কী দেবো? স্কুলে বাচ্চার বেতন কীভাবে দেবো? আমি কীভাবে চলবো? কীভাবে ঢাকায় থাকবো? আমার মতন হাজার হাজার ভাই আজকে পথে বসে গেছে। আপনাদের অবহেলা, রাষ্ট্রের অবহেলা, রাষ্ট্রের এই গাফলতির কারণে। এই ক্ষতির পেছনে আমি সর্বপ্রথম রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণ করতেছে, রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এখানে চেয়ারে যারা দায়িত্বশীল, যারা এই পোর্টটার দায়িত্বে নিয়োজিত আছে, তারা দায়ী। কেন তারা দায়ী? তেনাদের এখানে সব কিছু দেখাশোনা করা তার দায়িত্ব। এইটার দেখভাল করার জন্য তারা কোনো ব্যবস্থা নেয় না। এখানে আপনি কোনটা দিক ভালো আছে? যে জায়গাটায় কাজ করি এটার কোনো পরিবেশ নেই। এইটা বস্তির চেয়েও খারাপ। বস্তির মধ্যে একটা বাচ্চাকে কোলে নিয়ে দৌড় দিয়ে অনেক মা বেঁচে গেছে। কিন্তু আমার মনে হয় যদি এটা রবিবার, সোমবার, মঙ্গলবার হয়তো অফিস ডে হয়তো, একটা শ্রমিক ভাই এই পথ থেকে বাইরে যেতে পারতো না। এখানে বিদ্যুতের লাইনগুলো আপনারা দেখতে পারেন, গোয়েন্দা সংস্থা দেখতে পারে। আমি নিজে ভেতরে শেয়ার কাটি, ডিআইসেলের কর্নারে একটা আপনার আছে, ইলেকট্রিক বোর্ড আছে। ঘেমে গেছি, আমি যখন ফ্যানের সুইচ দিলাম লাইট জ্বলে, লাইটের সুইচ দিলে ফ্যান ঘোরে। এখানে যারা ভেতরে যে সকল লোডার বাইরে কাজ করে তারাই ইলেকট্রিকের কাজগুলো করে, অথচ এটা তাদের করার কথা না। এখানে ম্যানেজমেন্টের ত্রুটি, ব্যবস্থাপনার ত্রুটি, এখানে কর্তৃপক্ষের অবহেলার কারণে এই বারবার এই ঘটনাগুলো ঘটতেছে আমাদের। আপনারা কি মনে করছেন এটি কি পরিকল্পিত নাকি অনিচ্ছাকৃত? হ্যাঁ, এটাও হইতে পারে, আন্তর্জাতিক দেশীয় পরিকল্পনা হইতে পারে। এটা উড়াই দেওয়া যাবে না। দেশীয় এবং আন্তর্জাতিক পরিকল্পনা, এবং এটা আমাদের দেশকে হেয় প্রতিপন্ন করার জন্য এরা করতে পারে। এই কথাগুলো বারবার আপনারা নিচ্ছেন, কিন্তু কোনো প্রতিকার নেই, যার কারণে মানুষ আর সত্যটা বলতে চাচ্ছে না। আমি সহ এখানে অনেক ভাই অনেক কথা বলছে, অনেক তথ্য আপনারা পেয়ে গেছেন, কিন্তু কোনোটারে সুরাহা হবে না, সমাধান আসবে না। যদি আসতো 2013 সালে যেখানে আগুন লাগলো, তারপরে কেন পদক্ষেপ নেওয়া হলো না? যদি কথাগুলো কাজে লাগতো তাহলে 6 মাস আগে যে স্ক্যানিং গেটে যে আগুন লাগলো সেখানে কেন ব্যবস্থা নেওয়া হলো না? যদি আসতো 1 নম্বর গেট থেকে আপনার 8 নম্বর গেট থেকে 1 নম্বর গেট 1/2 কিলোমিটার এখানে, তাহলে আগুন এখানে লাগলো, এই আগুন ওই পর্যন্ত পৌঁছলো, এতক্ষণ কি করলো ফায়ার সার্ভিসের লোকজন? আমাদেরকেও সুযোগ দেওয়া হলো না। আমরা এই রাস্তায় হাজার হাজার বাইরে দাঁড়াইছিলাম। আমার বাচ্চা, আমার একটা প্রোডাক্ট, আমার একটা স্যাম্পল আমার সন্তানের মতন। আমরা যখন কাজ করি ওই প্রোডাক্টটা আমরা হাতে নিয়ে, বুকে নিয়ে, মাথায় নিয়ে বাইর করিয়া ইম্পোর্টারকে পৌঁছে দিয়ে 100, 200, 500 টাকা ইনকাম করে কাজ করে সংসার চালায়, পরিবার চালায়। এইরকম হাজার হাজার ভাই এখানে কাজ করে। তাহলে এই ভাইদের রুজি রোজগারে পেটে লাথি দেওয়া হলো শুধুমাত্র রাষ্ট্রের অবহেলা, রাষ্ট্রের অব্যবস্থাপনা, রাষ্ট্রের গাফলতি এবং পরিকল্পিতভাবে আমার দেশের মানুষকে জিম্মি করে গরিব রাখার জন্য। আমার দেশের মানুষ সচ্ছল হোক, কাজ করে খাক, শান্তিতে ঘুমাক, এইটা এই দেশের হয়তোবা অনেকেই চাচ্ছে না। বিধায় বারবার বারবার বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এই ঘটনা ঘটতেছে। আর একটা কারণ হতে পারে, একটা ইস্যুকে ঢাকার জন্য আর একটা ইস্যু দাঁড় করাইতে পারে। এটা দেশীয় এবং আন্তর্জাতিক হয়তো ষড়যন্ত্র হতে পারে। ধন্যবাদ ভাই আপনাদের। আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আমি এই পোর্টে 2010 সাল থেকে কাজ করি। আমি নিজেও ছোটোখাটো একটু ইম্পোর্টার। আমি বিদেশ থেকে ইম্পোর্ট কিছু মেডিকেল ইকুইপমেন্টের মাল ইম্পোর্ট করে নিয়ে আসি। আমার একটা মাল দুবাই ছিল। আমি গতকাল সাক্ষাৎকারে বলছিলাম যে আল্লাহ আমাকে হয়তো মাফ করছেন, বাঁচাইছেন, আমার মালটা দুবাই আছে। কিন্তু আমি আজকে 10টার সময় আসিয়া ফ্যাডেক্সের হাসান সাহেবকে যখন জিজ্ঞেস করলাম যে স্যার আমার মালটার কী খবর, কলে ভাই তোমার মালটা তো কালকে 10টায় আমরা খাঁচায় ঢুকেছি। আমি তাৎক্ষণিক আমার মা বাবাকে আমি আর ফোন দিয়ে বলতে পারি নাই। আমি ঋণ করে একটা মাল নিয়ে আসি, 6 মাস পর 1 বছর পর আমি এই কাজের অর্ডার পাই। সেই দিনের টাকা আমি কীভাবে দেবো? বাচ্চা ভাড়া কী দেবো? স্কুলে বাচ্চার বেতন কীভাবে দেবো? আমি কীভাবে চলবো? কীভাবে ঢাকায় থাকবো? আমার মতন হাজার হাজার ভাই আজকে পথে বসে গেছে। আপনাদের অবহেলা, রাষ্ট্রের অবহেলা, রাষ্ট্রের এই গাফলতির কারণে। ধন্যবাদ।